যে হোটেল সেক্টরটা, তো আমার যে কর্ম অভিজ্ঞতা সেটা যেটা বলে, আমরা বাংলাদেশি এবং ফিলিপিনো এই দুইটা দেশ আমরা কিন্তু জাপানের হোটেল এবং ট্যুরিজম সেক্টরে যথেষ্ট আমরা অবদান রাখতে পারি। কারণ জাপানিদের ধারণা আমরা বাঙালিরা আমরা ইংরেজিতে দক্ষ এবং আমরা স্মার্ট। তো কিন্তু অন্যান্য দেশ যারা আছে, চায়না, ভিয়েতনাম, মিয়ানমার বলেন, ওরাও ইংরেজিতে গ্রামাটিক্যালি দক্ষ, কিন্তু তাদের প্রনাউন্সিয়েশনের সমস্যা আছে, যার কারণে দেখা যায় ওরা ওদের যে উচ্চারণগুলা, অর্থাৎ আমি সবার কথা বলবো না, বাড়ির সবার কথা বলবো না, অধিকাংশ ছেলে মেয়ে তাদের এই ভাষাগত কিছু সমস্যা, অর্থাৎ মুখের এই অন্তকালীন যে গঠনের কারণে তারা অনেকগুলা শব্দ, অ্যালফাবেটের অনেকগুলা শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না। যার কারণে আমাদের ফিলিপিন বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, আমরা তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় আমাদের ইংরেজির উচ্চারণটা সুন্দর। এইটাই হচ্ছে আমাদের মেরিট। জাপান জানে আমরা ছোটবেলা থেকে প্রাইমারি স্কুল থেকে আমাদের ইংরেজি চর্চা হয় আমাদের কারিকুলামে। তো আমাদের এখন যেটা প্রশ্নে আমি ফিরে যাচ্ছি সেটা হচ্ছে আইমো জাপান যেহেতু এই দুইটা জব ক্যাটাগরিতে করে না, আইমো জাপানের বাইরে এখন বোধহয় 27টা নাকি 29টা বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে এসএসডব্লিউ এবং টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর জন্য। তারা যদি বাকি 190টা জব ক্যাটাগরি ইনক্লুড হচ্ছে, এটার মধ্যে হোটেল এবং ট্যুরিজম এই দুইটা সেক্টর সহ নিয়ে যদি তারা এগুলার উপরে কাজ করে, মার্কেটিং করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের ছেলে মেয়েদেরকে ওভাবে তুলে দেয়, অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের জাপানিজ ভাষার পাশাপাশি ইংরেজির উপরেও যদি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা সার্টিফিকেট নিয়ে দেয় যে আমাদের ছেলেরা জাপানিজও পারে, সাথে ইংরেজিও পারে, আমার একটু হোটেল এবং ট্যুরিজমে এই দুইটা সেক্টরে আমাদের লোক আনার সুযোগ করে দেন। এইসব সেক্টরগুলোতে কিন্তু শ্রমিকের ঘাটতি আছে। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি উত্তরটা আবার সংক্ষেপ করছি। আইমো জাপান যেহেতু দুইটা সেক্টরে করছে, এর বাইরে করতে পারছেন না। এর বাইরে যারা আসতে চান তারা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা চেষ্টা করুন, এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান লোক পাঠানোর জন্য স্যান্ডিং অর্গানাইজেশন হিসেবে আছে, কর্মকর্তারা আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, তাদের অনুরোধ করছি আপনারা কনস্ট্রাকশন অবশ্যই আছে, কনস্ট্রাকশনের বাইরে কিন্তু একটা বিশাল একটা সুযোগ জাপানে আছে। কারণ এই যে করোনা পরিস্থিতির পর জাপান সরকার যে সেক্টরটাতে সবথেকে বেশি ইনভেস্ট এবং এই আপনার চালু করবে বা যেটাকে চাঙ্গা করার জন্য মরিয়া হয়ে উঠবে সেটা হচ্ছে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর। জাপান সরকার খুব দ্রুত হোটেল এবং ট্যুরিজম সেক্টর ইতিমধ্যে চালু করেছে বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে। এটা আরো দ্রুতভাবে বিশাল আকার করবে, কারণ তাদের উন্নয়নের বা ইনকামের মূল অংশটা হচ্ছে হোটেল এবং ট্যুরিজম সেক্টর থেকে। তো আমাদের জন্য এটা একটা অপরচুনিটি, কারণ হোটেল এবং ট্যুরিজম এই রেস্টুরেন্ট রিলেটেড ট্রাভেলিং এসব যেহেতু বন্ধ ছিল, অনেক কর্মী ঘাটতি দেখা দিয়েছে, শ্রমিক ছাঁটাই করে দেওয়া হয়েছে, জাপানিজ শ্রমিক। এখন নতুন করে শ্রমিক নিতে হবে জাপানকে এইসব সেক্টর গুলার জন্য। তো সবার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এগুলাতে ট্রাই করতে পারেন, কারণ এটা আমার মনের ভাষা এবং আমার চাকরির অভিজ্ঞতার আলোকেই সেটা বলে। ধন্যবাদ। সোহেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য দিলেন আমাদেরকে। একজন দর্শক প্রশ্ন করেছেন যে এসএসডব্লিউ তে প্রবেশ করতে কি কি যোগ্যতা লাগে। হ্যাঁ, আমরা এসএসডব্লিউ তে প্রবেশ করতে কি কি যোগ্যতা লাগে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে। তো সোহেল ভাই আলোচনা আমরা যে বিষয়টা দেখলাম, মানে যেই বিষয়টা একবার স্পষ্ট হলো যে এই শুধুমাত্র কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন না, আরো অন্যান্য যে সেক্টরগুলো আছে ওই সেক্টরগুলো নিয়েও আমাদের বাংলাদেশে বেসরকারি যে সমস্ত কুমিয়া এগুলো আছে ওনারা কাজ করতে পারেন, এবং বাংলাদেশ থেকে জাপানে আমাদের যে দক্ষ জনশক্তি আছে এরা খুব দক্ষতার সাথে এসে কাজ করতে পারে, যেহেতু আমাদের বাংলার পাশাপাশি জাপানিজ ভাষাটাও আমরা খুব সহজে রপ্ত করতে পারি এবং ইংরেজি ভাষাটাও আমাদের ভালোভাবে জানা আছে। আচ্ছা, তো এক্ষেত্রে জি ভাইয়া, হ্যাঁ আমরা এখন ডক্টর খান ভাইয়ের কাছে একটু যাবো আর কি, যে ভাই উনি কিছু বলতে যাচ্ছেন। আমি বলতে যাচ্ছি যে সোহেল ভাই, আপনি আজকে যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছেন ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। এবং আমি তো এটা নিয়ে অনেকদিন না, লাস্ট 1 year কাজ করতেছি। আপনি কিছু নতুন বলতেছেন,
ঠিক আছে, এবং সেটা খুব খুব দরকার যারা শুনতেছে বা মানে আপনি যেমন বললেন যে আপনি টেকনিক্যাল ইন্টার্ন 30টা কোঠা করলেন, But আমার জানার মতে সবাই কাজ করতেছে ওই যে ট্যাওটা এসএসডব্লিউ তে করা, সবাই জানে যে ওই ট্যাওটা ক্যাটাগরিতেই লোক নেওয়া যাবে। বাট যেহেতু আপনি দীর্ঘদিন ভিয়েতনাম বা অন্যান্য দেশের সাথে কাজ করতেছেন, ফিলিপিনের সাথে, আপনি টেকনিক্যাল ইন্টার্নে বলতেছেন 130টা ক্যাটাগরিতে এখানে লোক আসতে হবে। না, টেকনিক্যাল ইন্টার্নের জন্য 100 হচ্ছে, এটাকে যদি আমরা 84টা হচ্ছে মূল জব ক্যাটাগরি, সেটাকে হ্যাঁ যদি আমরা আরো ছোট ছোট ভাগে যদি ভাগ করি, এটা হচ্ছে 194 উপরে হচ্ছে জব ক্যাটাগরিটা আর কি টেকনিক্যাল ইন্টার্নের জন্য। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন। জি। বাট বিকজ বাংলাদেশে আপনার যারা কাজ করতেছে বা যারা এখন শুনতেছে, আপনি দেখেন যে তারা বেশিরভাগই কয়েকটা ক্যাটাগরি সম্পর্কেই তারা জানে, হুম। এই যে কেয়ার গিভার, ম্যাক্সিমাম কনস্ট্রাকশন। হ্যাঁ, কারণ এই দুটো নিয়ে বেসিক্যালি আপনার এই কাজ করছে আইএম জাপান। তো সবাই আসলে প্রিপারেশন নিচ্ছে ওগুলো নিয়ে। আপনি যেভাবে ইনসাইটটা ওপেন করলেন যে বাংলাদেশের ছেলেরা যারা ইন্টারমিডিয়েট পড়তেছে বা পাস করছে, এটা তো বেসিক ক্রাইটেরিয়া, তো ওদের তো ইংলিশটাও ভালো, তো ফলে ওদের ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল এইসব জবে কিছু বেশ ভালো এবং বেশ মানে গুড ক্যান্ডিডেট মনে করতেছি আমার। হ্যাঁ, তো এটা খুবই ভালো ভালো information। ঠিক আছে, আমাদের মনে হয় আরো জানতে হবে আপনার কাছ থেকে। আমার আমার আমি যদি এটার সাথে আপনার সাথে আরো কিছু অ্যাড করি, যেহেতু অনেক কথা জমা আছে আর কি, আসলে বলার সুযোগ পাই না এগুলা। না, আমার তো মনে হয় যে আপনি আরো কিছু, আমরা আরো প্রোগ্রাম করবো, তো আপনি আরো কিছু এখানে অ্যাড করেন, কারণ এই ইনফরমেশন গুলো অনেস্টলি একেবারে নিউ। ম্যাক্সিমাম লোক এটা আমরা জানে না যারা কাজ করে, যেটা এখন আপনি আমি সরি, আপনি এখন যে বিষয়টা বললেন যে আমরা মূলত কনস্ট্রাকশন বা কেয়ার গিভারেই কেন সবাই কনসেন্ট্রেট করে বেশি, সেটা অবশ্যই যেহেতু আইমো জাপান দীর্ঘদিন ধরে এই দুইটা ক্যাটাগরিতে করে আসছে। তো এবং আমরা যেহেতু বিশ্বের অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলাতে, সিঙ্গাপুর বা মালয়েশিয়া সহ এসব দেশগুলাতে যেহেতু আমরা এই কনস্ট্রাকশনের উপরে বেশি ছেলে পাঠাই, তো বাংলাদেশ যারা রিক্রুটিং এজেন্সিরা আছে জড়িত, তারা হয়তো ভাবছে যে আমাদের যেহেতু এই সেক্টরে আমরা এক্সপার্ট বিশ্বে, এটা কিন্তু ডেফিনেটলি। তো সেক্ষেত্রে যদি আমরা যদি আপিল করি জাপানে যে আমরা এই সেক্টরে এক্সপার্ট, তাহলে আমাদের ছেলেরা হয়তো বেশি যে সংখ্যায় বেশি যাওয়ার সুযোগটা পাবে। কিন্তু বিষয়টা হচ্ছে ভিন্ন, বিষয়টা ভিন্ন এই কারণে আপনি জানেন শুধু আমাদের যে শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল ফিটনেস এবং আমাদের এই কি বলে বাইরে শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা, এই দুটার উপর ভিত্তি করে জাপান সরকার লোক নিবে না। জাপানিজরা লোক নিবে হচ্ছে অনেক কিছু বিষয় তারা বিবেচনা করে, প্রথমত কোন দেশ থেকে নিচ্ছে এবং কি ধরনের সাপোর্ট তারা পাচ্ছে একটা শ্রমিক নেওয়ার বিনিময়ে, কি ধরনের তাদের প্রফিটটা কি, মেরিটটা কি, দুইটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে খুব বিষয় মূল্যবান বিষয় যেটা হচ্ছে আফটার সার্ভিস। আপনি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিলেন বা নন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিলেন, আপনি ইলেকট্রনিক্স আইটেম নিলেন, আপনি চিন্তা করে আপনাকে এখানে ওয়ারেন্টি কত দিল, গ্যারান্টি কত দিল, বা এটা কি সাপোর্টটা দিচ্ছে আপনাকে। তো শ্রমিকের বিষয়ে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে একজন শ্রমিক দিলাম, সে 5 বছর, 3 বছর, 10 বছর থাকলো আমার দেশে, কিন্তু যে দেশ বা প্রতিষ্ঠান আমাকে শ্রমিকটা দিল, তারা দেশটা কি দিচ্ছে, এই ছেলে টেক কেয়ার করা থেকে শুরু করে তারা কি ধরনের সুযোগ দিচ্ছে, এই জিনিসগুলা কিন্তু জাপান সরকার দেখে। তো আমরা কিন্তু যারা মার্কেটিং এ আছি বাংলাদেশ থেকে বা যারা মার্কেটিং এর জন্য অগ্রসর হচ্ছে, আমাদের এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা শুধু বাইরের দেশে আমাদের এই কনস্ট্রাকশনের লোক পাঠানোর অভিজ্ঞতা আছে, আমার ছেলেরা কনস্ট্রাকশনে ভালো করে, এটা কিন্তু শুধু একটাই মাত্র আপিল পয়েন্ট, ওটার সাথে আরো 9টা সেন্টেন্স অ্যাড করতে হবে, 9টা আপিল পয়েন্ট অ্যাড করতে হবে আমাদেরকে। তাহলেই কিন্তু আমরা জাপানের শ্রম যে মার্কেটিং করে এখানে বাংলাদেশকে ডেভেলপ করতে পারবো বা জাপানিজদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। এখন শুধু আমরা ওটা বললেই হবে না। তো যার জন্য কি করণীয়, এগুলো আমি আগামী ভিডিওতে বলবো। যারা এজেন্সিতে জড়িত আছে তাদের কি কি করণীয়, এটা আমার কর্ম অভিজ্ঞতা থেকেই বলবো কি কি করতে পারি। আর সাথে সাথে আমি তো একটু আগে বললাম হোটেল অ্যান্ড ট্যুরিজম, এটার পাশাপাশি যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা কিছু মেয়ে প্রশিক্ষণ দিব। আমাদের যে মেয়েরা জাপান আসতে চায় না, বাবা মারা সাহস পায় না তাদের মেয়েদেরকে জাপানে পাঠানোর জন্য, কারণ জাপানিজরা মনে করে একটা ছেলের চাইতে একটা মেয়ের কর্ম অভিজ্ঞতাটা বেশি থাকে, তবে এটা কাজের উপর।
কনস্ট্রাকশনের কাজ যেহেতু ভারী কাজ, এগুলো ছেলেদেরকে হবে, যেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজ, আপনি ইলেকট্রনিক্স আইটেম বানান, ফুড প্রসেসিং কোম্পানি, এগুলোতে সব মেয়েরা, কারণ মেয়েরা সূক্ষ্ম জিনিস খুব ভালো পারে। এবং জাপানে আরেকটা ট্রাস্ট করে জাপানিজরা, মেয়েদের কিন্তু যারা মেয়েরা ড্রাইভার, একটা ফ্যামিলিতে যদি মেয়ে বাবা মা দুজনের লাইসেন্স থাকে, তারা মাকেই কিন্তু বা মেয়েটাকেই কিন্তু ড্রাইভিং করতে দেয়, কারণ মেয়েদের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কম থাকে। একটা ছেলে, পুরুষ মানুষ কিন্তু 10টা বিষয় একসাথে চিন্তা করে, যার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হয়। আর মেয়েদের কিন্তু একটা বিষয় নিয়ে করে, যার কারণে ওদের অ্যাক্সিডেন্ট কম হয়। যার আমি যেটা বলতে চাচ্ছি, জাপানে আমরা যেহেতু অনেকগুলো জব ক্যাটাগরি বলছি, তো এখন যদি আমরা চাই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি আমরা শ্রমিক দিব, তারপর ফুড প্রসেসিং কোম্পানিতে আমরা শ্রমিক দিব, তাহলে আমাদেরকে মেয়ে শ্রমিক বানাতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, ভাষা শিখাতে হবে। আমরা মার্কেটিং করার সময় ওভাবে আপিল করব যে আমাদের এই ক্যাটাগরিতে এই ধরনের নিয়ে দিতে পারবো, কারণ অধিকাংশ মেয়ে শ্রমিক আনতেছে কিন্তু হচ্ছে আপনার প্যাকেজিং, ফুড প্রসেসিং, তারপর হচ্ছে মেশিন মেনটেন্যান্স, তারপরে ম্যানুফ্যাকচারিং, এইগুলাতে কিন্তু মেয়ে শ্রমিক। তো আমরা মেয়ে শ্রমিক নাই। এরপর হচ্ছে যে যেহেতু আমরা গার্মেন্টস এর পোশাক রপ্তানিতে বিশ্বের 2 নম্বর দেশ, যদিও আমরা 2 নম্বর পদটা হারাতে যাচ্ছি খুব দ্রুত, আমরা 3 নম্বরে যেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে গার্মেন্টস এর যে মেয়েরা আছে, তাদেরকে দিয়ে দেখা গেল আমরা সেলাইয়ের যে কাজটা, জব ক্যাটাগরি যেটাকে সেলাইয়ের জব ক্যাটাগরিটা আছে, সেখানে তো আমরা আপিল করতে পারি যে আমাদের এই সেলাইয়ের অভিজ্ঞতা আছে, তাদের মেয়ে আছে, তাদেরকে আপনারা টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে নেওয়ার জন্য সুযোগ দেন। তারপর আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের ছেলে মেয়েরা যারা গ্রামে গঞ্জে থাকে, তাদের ছোটবেলা থেকে বাবা মার সহযোগিতা করার জন্য কৃষি কাজের অভিজ্ঞতা আছে। আমরা চাইলে কিন্তু এখন কৃষি কাজের যথেষ্ট শ্রমিকের ঘাটতি, কনস্ট্রাকশনের 1-2 ধাপ নিচে কিন্তু কৃষি শ্রমিকের ঘাটতি, এগুলো আপিল করতে পারি। অনেকগুলো আছে, আমরা আসলে লজিক্যালি আমরা ওইভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে ছেলে ট্রেন আপ করিয়ে এইখানে ওইভাবে মার্কেটিং করে তাদেরকে খাওয়াতে হবে, যেটা বিশ্বের অন্যান্য দেশ করে। ধন্যবাদ। কথা বোধহয় আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি, তো আমি এখানে বিশ্লেষণটা সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ মিঠু ভাই। সোহেল ভাই, আপনি আসলে আমাদেরকে আজকে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু বলতেছেন। আমাদের যারা লিসেনার আছে এদের অনেক কাজে আসবে যেটা মনে করি। আমরা কিছু প্রশ্নে যাব। আমাদেরকে একজন একজন প্রশ্ন করেছেন যে জেএলপিটি সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন যে ভাইয়া N5 এক্সাম না দিয়ে N4 দেওয়া যাবে কি? হ্যাঁ, আপনি N5 না দিয়েও N4 দিতে পারেন, আর যদি আপনার পড়াশোনা ভালো থাকলে আপনি N3ও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছেন মিঠুন দাস যে সোহেল ভাই, তোক্তে গিনো এর ভিসা ক্যাটাগরি মেবি 2 ধরনের, স্কিল অ্যান্ড হায়ার স্কিল। এই 14 ক্যাটাগরির কোনগুলা কোন স্টেপের যদি বিস্তারিত বলতেন, আর এগুলা আসলে কি ধরনের ফ্যাসিলিটিস পাবো? হ্যাঁ ভাই, যদি সংক্ষেপে একটু বলতেন। হ্যাঁ মিঠুন দা, ধন্যবাদ। মিঠুন ভাই বোধহয় মনে আছে আমার কথা, না? আমারও মনে আছে, আপনার সাথে দেখা হয়েছিল শিজুকায়। তো মিঠুন দা, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। যদিও এই SSWটা আমি এখন স্টাডি করছি, এটার গভীরে এখনো যেতে পারি নাই, এবং SSW ভিসাটা মূলত চালু হয়েছে গত বছর থেকেই। ওই কারণে এই ভিসাটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন যেটাকে বলে আমরা, এটার কারেকশন হচ্ছে, বিভিন্ন নিয়ম নীতির পরিবর্তন হচ্ছে, এবং অনেক কিছু সামনেও হবে, অনেক কিছু কাটাছেঁড়া হবে। ওই কারণে SSWটা নিয়ে কিন্তু জাপান সরকার যে টার্গেটটা করেছিল যে 1 বছরে তারা যেতগুলো শ্রমিক রিক্রুট করবে SSW এর আওতায়, সেটা আর কিন্তু 10 ভাগের 1 ভাগও করতে পারেনি। তো ওই কারণে আমি এটার বিষয়ে বেশি সময় নষ্ট করছি না। আর যেহেতু আপনি বলেছেন যে 2টা ক্যাটাগরিতে, আমার জানা মতে আমি ওইটা আমার স্টাডিতে পড়ে নাই যে 2টা SSW এর মধ্যেও আপনার স্কিল এবং হায়ার স্কিল 2টা ক্যাটাগরিতে যে ভাগ করছে। আমার মনে হয় এটা বলছেন যে প্রথম যে 5 বছরটাকে আপনি একটা ক্যাটাগরিতে এবং পরবর্তী 5 বছরকে আরেকটা ক্যাটাগরিতে হয়তো ভাগ করতে পারে। যদি আমি এই বিষয়ে এখনো বিশদ পড়াশোনা করি নাই, আমার অজ্ঞতায় কারণে ক্ষমা চাচ্ছি। তো এই 2টা স্কেলে ভাগ করতে পারে। আর মূলত SSWটা অবশ্যই এটা হচ্ছে একটা লং টার্ম একটা চিন্তা ভাবনা জাপান কোম্পানি, জাপান সরকারের।
কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে যারা এসএসডব্লিউ তে আসতে চাই তাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। সেটা হচ্ছে এসএসডব্লিউ তে বাংলাদেশ থেকে আসতে হলে প্রথমত একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে জাপানি ভাষার পাশাপাশি এসএসডব্লিউ এর জন্য একটা আলাদা পরীক্ষা। এই পরীক্ষার জন্য জাপান সরকার এখনো বাংলাদেশে কোনো হল নির্ধারণ করেনি। যেমন আপনারা জেপিএলটি পরীক্ষা দিতে গেলে ঢাকায় গ্রিন ইউনিভার্সিটি বোধহয় বা কোনো একটা ইউনিভার্সিটি গিয়ে আপনারা হলে যে পরীক্ষাটা দেন, ওই ধরনের এখনো হল বাংলাদেশে নির্ধারণ হয়নি। যার কারণে একটা অসম্ভাবনা আছে যে আমাদের দেশে কবে নাগাদ হলটা চালু হবে, আমাদের দেশের ছেলেমেয়েরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এই জব ক্যাটাগরির মাধ্যমে তারা বাংলাদেশ জাপানে আসতে পারবে। এটা অনেকটা অনিশ্চিত। তো যারা কিন্তু মোটামুটি এটা মাথায় রেখে এগুচ্ছে, অনেকে দেখা গেল ফিলিপিনে গিয়ে পরীক্ষা দিচ্ছে, অনেকে এই পার্শ্ববর্তী দেশ নেপালে গিয়ে পরীক্ষা দিচ্ছে, অনেকে হয়তো আগামীতে মিয়ানমারে গিয়ে পরীক্ষা দিবে। তো ওই এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এসএসডব্লিউ এটা নতুন একটা ভিসা, এটার অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অ্যাড হচ্ছে। এটা আমাদের সবার এটা খুব স্মুথলি এটাকে আগাতে হবে, স্টাডি করতে হবে। কারণ আমি যদি এখানে ভুলবশত কোনো একটা তথ্য দিয়ে ফেলি তো সেটা দেখা যাবে সেটা কারণে অনেক আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ওই কারণে আমি অনেক প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি বা অ্যাভয়েড করছি আর কি। আপনি হয়তো বুঝতে পেরেছেন মিঠুন ভাই। ধন্যবাদ। সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে মিঠুন ভাই আমাদেরকে যে প্রশ্নটা করেছেন, আমি মনে হয় একটু জানি আর কি, যে এটার জি জি, আপনি অ্যাড করুন। হ্যাঁ, এটাতে দুটো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। তো একটা ক্যাটাগরিতে হচ্ছে যে আপনার 5 বছর পরে দেশে ব্যাক করতে হবে, আর এই 5 বছরের মধ্যে যদি আপনার ক্যাটাগরি 2 এর জন্য যে একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষা পাস করতে পারলে দেন হুম হুম লং টাইম থাকাও যাবে, প্লাস আপনার যাদের ফ্যামিলিকে নিয়ে আসা যাবে। হুম হুম। এটা যে আমি তোর ওয়েবসাইটে দেখেছিলাম। আচ্ছা। আচ্ছা, আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছেন যে আইএম জাপান থেকে কনস্ট্রাকশনের উপর 3 বছর শেষ করে এসএসডব্লিউ তে যাওয়ার পর কি অন্য কাজ করার সুযোগ আছে কি? এটা সম্পর্কে যদি কিছু বলেন ভাইয়া। এসএসডব্লিউ তে প্রথমত হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাকশনে এখন আইএমও জাপানে আছেন, এখন আপনি যদি 3 বছর পরে এসএসডব্লিউ তে যদি যেতে চান, অবশ্যই আপনি এসএসডব্লিউ তে খুব সহজভাবে যেতে পারবেন, যেহেতু আপনি যদি জাপানে আছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনি জব ক্যাটাগরি চেঞ্জ করতে চান, অন্য জব ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনাকে এই পরীক্ষা দিতে হবে ওই ক্যাটাগরিতে। আর যদি যেহেতু আপনি কনস্ট্রাকশনে যেতে চান তাহলে সেক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হবে না, আপনি সরাসরি অগ্রাধিকার পাবেন জাম্প করার জন্য পরীক্ষা ছাড়া। ধন্যবাদ। জি, আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আরেকজন ম্যাডাম প্রশ্ন করেছেন যে এক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন তারা যদি দেশের বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাহলে যুব সমাজ অধপতনে যেত না বা বেকার হয়ে ঘুরে বেড়াতো না। এটা আসলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদনটা থাকবে যে বাংলাদেশের যারা শিক্ষিত বেকার আছে তাদের জন্য মিঠুন ভাই কিছুটা বিষয়ে কিছু করবে। বলেন। এটাই। তো আমি যেমন ধরেন আপনি একটু আগে একটা জিনিস উল্লেখ করলেন, তাই না, যে জাপান একটা জিনিস খেয়াল করে যে ওইখানে কাজটা শেষ করে তারপর সেই ছেলে মেয়েটার ফিউচারটা কি। যে 4 বছর 5 বছর ওখানে কাজ করলো, ওর কাছ থেকে টেকনিক শিখলো, তারপর সে দেশে। তো আমরা আমরা যেটা করছি, আমি লাস্ট ইয়ারে বাংলাদেশে ভিজিট করছিলাম দুবারই। আমরা অলরেডি জায়গায় আমরা একটা প্রপোজাল দিচ্ছি। প্রপোজাল হচ্ছে আমরা কেয়ার গিভারের একটা প্রপোজাল আছে, যে আমরা যারা কেয়ার গিভার হিসাবে জাপানে আসবে তারা যদি আমার দেশে ব্যাক করে তাদের কর্মসংস্থান পায়। তো আমরা ওই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি। তো কোভিড-19 কারণে প্রজেক্টটা কিছুটা একটু হয়েছে, বিকজ এখন সবার প্রায়োরিটি কোভিড, করোনা কারণে। আদারওয়াইজ আমি বাংলাদেশে 2টা মিটিং করছিলাম জাইকা অফিসে, এখানে আমরা দেখা করছিলাম। ইনফ্যাক্ট আমাদের, আপনারা হয়তো চিনবেন, যে ইস্ট ওয়েস্টের প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্যার, উনি জিনিসটা নিয়ে কাজ করতেছে। তা আমরা আসলে চাচ্ছি যে যাতে বাংলাদেশিরা আসলেই আরো বেশি জাপান আসুক। বাংলাদেশিদের একটা নেগেটিভ ফিডব্যাক আছে কি, যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখুন বলে একবার বাংলাদেশে জোয়ার আসছিল, অনেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে ছিল, যেতে পারেনি। তো বাংলাদেশ জাপানের ব্যাপারটা পুরো উল্টা।
জাপানে যদি যারা আপনারা জাপানিজ শিখবেন, আমাদের আজকে প্রোগ্রামের যারা থিম যেটা, আপনারা যদি আসলেই জাপানিজ শিখেন, জাপানিজ কিছু কালচার জানেন, তাহলে আমরা আশা করতে পারি যে আপনারা যে কোনোভাবে জাপানে আসতে পারবেন। কারণ জাপান এখন ফরেন ওয়ার্কারটা অ্যাকসেপ্ট করতেছে, রিসেন্টলি আমার কান্ট্রি সাইন করছে। আমরা সবসময় চাবো যে যুব সমাজ একটা ভালো দেশে আসুক, এখানে স্যালারিটা যথেষ্ট ভালো। যদি আপনি বাংলাদেশের তুলনায় কম্পেয়ার করেন, সবচেয়ে ভালো হচ্ছে যে জাপান একটা সুন্দর কান্ট্রি, এখানে সবচেয়ে দুষ্ট লোকটা আসলে ভালো হয়ে যাবে, ঠিক আছে? এই গুণটা জাপানের আছে। হ্যাঁ, ওরা যারাই আছেন আপনারা জাপানিজটা শিখুন, এটা জাপানিজ শেখাটা ভুল হবে না। যে প্রশ্নটা ছিল যে যুব সমাজের জন্য আমরা বাংলাদেশেও চেষ্টা করতেছি, অনেক কয়েকটা গ্রুপ চেষ্টা করতেছে যাতে শেষ পর্যন্ত বাংলাদেশ এই এই অপরচুনিটিটা ভালোভাবে নিতে পারে। কারণ কেয়ার গিভারে আপনার অনেক বেশি ধরনের লোক লাগবে। আপনারা সম্ভবত সোহেল ভাইয়ের আলোচনায় জানতে পারছেন যে আরো অনেক অনেক কিছু এক্সপ্লোরের ব্যাপার আছে এখানে। বাট মানে যেটা ফাইনাল কথা, যে জাপান প্রচুর লোক নিবে। এখন কথা হচ্ছে সেই লোকটা বাংলাদেশ থেকে আমি কজনকে নিতে পারবো? জাপান লোক লাগবে, ওর পূরণ করবে। আমার কেন্দ্রে ডেফিনেটলি আরেকজন বাংলাদেশি না। আমার এখানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম, মিয়ানমার, নেপাল, ফিলিপিন। টু বি কমপ্লিট। আমি এই কথাটা প্রতিটার কথা বলি, জাপান কর্মী নিবে না, জাপান নিবে দক্ষ কর্মী। কর্মী আর দক্ষ কর্মী আলাদা। ফলে আপনার দক্ষতা আপনার পাস করতে হবে। আমরা খুব চেষ্টা করবো যারা কাজ করতেছি যে বাংলাদেশে আরো বেশি ল্যাঙ্গুয়েজ, কালচার চাজা করার। ধন্যবাদ মিঠু। আচ্ছা ভাই, ধন্যবাদ। আহ, সোহেল ভাইয়ের কাছে আমার একটা পার্সোনাল প্রশ্ন, যে আপনি তো বিভিন্ন দেশের টেকনিক্যাল ইন্টার্নদের নিয়ে কাজ করছেন, তো বাংলাদেশিদেরকে নিয়ে যদি আপনার কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে, তো অন্য দেশের যারা কাজ করতেছে মানে যারা আছে ওদের জাপানি ভাষাগত যে দক্ষতা এবং বাংলাদেশিদের যে ভাষাগত দক্ষতা, এর মধ্যে কি কোনো মানে বাংলাদেশ কি কোনোভাবে আগে আছে কিনা কিংবা পিছিয়ে আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু রীতা ম্যাডামের যে প্রশ্নটা সেটাতে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যারা এখানে আছি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, আমার মনে হয় যেহেতু জাপানের শ্রম বাজারটা আমাদেরকে আগে ধরতে হবে, এখানে বাংলাদেশের অবস্থা করতে হবে, বাংলাদেশকে তুলে ধরতে হবে। অবশ্যই আমরা ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অন্য দেশের তুলনায় আমরা দক্ষ শ্রমিক জাপানে পাঠানোর জন্য আমরা টার্গেট করব। কিন্তু আপাতত যে মার্কেটটা সেটাতে কিছুটা অবস্থান রাখার জন্য আমাদেরকে এখন যত দ্রুত পারি আমাদের শ্রমিক পাঠাতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে। সেটার জন্য বিভিন্ন টেকনিক আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা যদি এই টেকনিকগুলো ফলো করে যদি বাংলাদেশমুখী করতে পারি, যেহেতু আমরা জনসংখ্যার তুলনায় এই অন্যান্য দেশের ফিলিপিন বলেন, ভিয়েতনাম বলেন, মিয়ানমার বলেন, এসব দেশের তুলনায় আমরা কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বেশি, এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। তো আমরা যদি তাদেরকে বাংলাদেশমুখী করতে পারি তাহলে আমরা এই আরো দ্রুত বিশদ আকারে প্রশিক্ষণের মাধ্যমে বেকার ছেলেদেরকে আমরা কর্মসংস্থানের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জাপানে রিক্রুট করতে পারবো বলে ভবিষ্যতে আশা রাখা যায়। তবে সেটার জন্য এখন যেটা করণীয়, এটা এখন দেখা গেল যারা ভাষা শিখছে প্রচুর ছেলে, তারা জাপান আসার সুযোগ পাচ্ছে না, হতাশার মধ্যে আছে। ওই ছেলেগুলাকে আগে জাপানে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নতুন নতুন ছেলে মেয়েদেরকে জাপান আনার জন্য প্রশিক্ষণের মাধ্যমে বলেন বিভিন্ন ভাবে তাদেরকে রেডি করতে হবে। কারণ আমরা দেখা গেল যদি এখন জাপানিজ ভাষা ছেলে কিন্তু প্রচুর বাংলাদেশে আছে, পাশাপাশি যদি দেখা যায় প্রশিক্ষণ টেকনিক্যাল যে প্রশিক্ষণ গুলো আছে এগুলাও যদি নেয় তাহলে দেখা যাবে আরো বেড়ে যাবে সংখ্যাটা, ওয়েটিং লিস্টের সংখ্যাটা বেড়ে যাবে। তখন দেখা যাবে হতাশার মধ্যে বাংলাদেশে মানে বিভিন্ন ধরনের কি বলেন জাপানকে নিয়ে হয়তো খারাপ কিছু হতে পারে, যেমন খারাপ ভাষাগত যেটা কি বলা যায়, যদিও যে হয়তো হতাশ হতে পারে যে আমরা এত কিছু শিখছি, ভাষা শিখছি, প্রশিক্ষণ নিচ্ছি, কিন্তু জাপান যেতে পারছি না, তো ছেলেরা হাল ছেড়ে দেবে। তো সেটা যাতে না হয়, যারা এখন ভাষা শিখছে তাদেরকে আরো স্ট্রং করা হয় এবং তাদেরকে আনা হয়, এবং পাশাপাশি যারা নতুন করে আসতে চায় তাদেরকে ট্রেন আপ করাতে হবে। কারণ আমরা শুধু ভাষা আর ওই যে শ্রমিক
নির্মাণে যদি সময় নিয়ে ফেলি তাহলে তো কাজ হবে না। আমাদের এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে মূল বিষয় এখন আমাদেরকে। হয়তো আপনি আমার তথ্যের সাথে একমত নাও হতে পারেন, এটা আমার কর্ম অভিজ্ঞতা থেকে বলছি আর কি। আমাদের দ্রুত যেটা করতে হবে, মার্কেটিং করতে হবে, বাংলাদেশকে তুলে ধরতে হবে। এখন আসছে আমি মিটু ভাইয়ের প্রশ্নে উত্তর দিতে, যে মিটু ভাই এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আসলে আমি বাংলাদেশি, বাংলাদেশে আমার জন্ম। তো চাকরির সুবাদে হয়তো আমাকে দেখা গেল অন্য দেশ থেকে শ্রমিক আনতে হয় বা ওদেরকে সুপারভাইজ করতে হয়। তো আমি অবশ্যই যেহেতু বাংলাদেশে, আমি চাচ্ছি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের কেউ যদি আসতে পারে তাহলে সেটাতেই আমি খুশি হব, এবং চাচ্ছি ভবিষ্যতে বাংলাদেশের বেকার ছেলে মেয়েদেরকে আনার জন্য বিভিন্ন ভাবে জাপানের শ্রমবাজারে অবদান রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। তবে আমি যে বাইরের দেশ থেকে শ্রমিক আনি, তো এটার ফলে একটা লাভ হলো আমার, সেটা হচ্ছে যে আমি ওদের দেশে গিয়ে, যেহেতু ইন্টারভিউ নিতে আমাকে সরাসরি যেতে হয়, গিয়ে তাদের স্কুলগুলা ভিজিট করি, তাদের প্রসিডিউর গুলা দেখি, তারা কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে এগুলো স্টাডি করি, এবং আজকে অনলাইনে এসে এইভাবে আমি আপনাদেরকে ওইসব তথ্যগুলো শেয়ার করতে পারি। তো এটা হচ্ছে আমার মেরিট, আমার কাজের মেরিট। আমি মনে করি এটা হচ্ছে আমার অ্যাসেট। তো আমি সেখানে যেটা দেখেছি, ভিয়েতনাম, ফিলিপিন, ইন্দোনেশিয়ায়, যে তাদের যে ভাষা শিক্ষার যে মানটা, শিক্ষার প্রশিক্ষণের যে মানটা, সেটা বাংলাদেশের তুলনায় ডেফিনেটলি অবশ্যই খুবই উচ্চতর। ফিলিপিন অনেকটা পিছিয়ে, কিন্তু ভিয়েতনাম এবং মিয়ানমার এবং ইন্দোনেশিয়া এরা কিন্তু খুব এটার উপর খুব জোর দিচ্ছে। কারণ অধিকাংশ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে দেখা যায় জাপানিজ টিচার আছে, 2-3 জন জাপানিজ টিচার অবশ্যই তারা রাখে। এটা অনেকটা অ্যাডভার্টাইজমেন্টও হয়। যখন একটা জাপানিজ কোম্পানি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব, তারা প্রথমে জিজ্ঞেস করবে যে আপনাদের ছেলেদের ভাষাগত দক্ষতা কত এবং জাপানিজ কি টিচার আছে কিনা। তো একটা বিষয়, যেহেতু একজন জাপানিজ টিচারের অধীনে ভাষাটা শেখা হয়, সেক্ষেত্রে দেখা গেল তাদের কারিকুলাম স্কিলটা কিন্তু খুব হাই হয়। তবে যেটা মূল বিষয় যেটা হচ্ছে তাদের উচ্চারণের সমস্যা, যেটা আমি একটু আগে বলেছিলাম। ভিয়েতনাম বলেন, মিয়ানমার বলেন, তাদের উচ্চারণগত কিছু সমস্যার কারণে তারা গ্রামাটিক্যালি যথেষ্ট স্ট্রং, কিন্তু উচ্চারণের দিক থেকে দেখা যায় কি আমরা বাংলাদেশিরাই সবসময় এগিয়ে। তো আমাদের ছেলেরা অবশ্যই ভাষা শিখে। আমাদের ছেলে, আমি যদিও বাংলাদেশি যারা টেকনিক্যাল ইন্টার্নের জন্য আসতে চায়, তাদের সাথে জাপানিজ কনভারসেশন আমার কখনো হয়নি, কথা বলার সুযোগ হয়নি। তবে আমি যারা এখানে আছে তাদের কয়েকজনকে দেখে যেটা বুঝতে পেরেছি, যে আমরা আরো ভাষা শিখতে হবে, আরো দক্ষ হতে হবে আমাদেরকে, এবং যারা শিক্ষকতা পেশায় আছে তাদেরকেও আরো শিখতে হবে। এবং প্রতিটা স্কুলে যদি সম্ভব হয়, দেখা যায় কি জাপানিজ এখান থেকে অল্প বেতনে জাপানিজকে নিয়ে যেন বাংলাদেশে তারা চাকরির সুবাদে, সেক্ষেত্রে হবে কি যারা টিচারে আছে তারাও শিখতে পারবে, যারা স্টুডেন্ট হিসেবে আছে তারাও জাপানিজদের কাছ থেকে শিখতে পারবে। এবং আরেকটা যে মূল মেরিট, সেটা হচ্ছে জাপানিজ কোম্পানিতে যখন কোন একটা স্কুলকে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, কোন একটা প্রতিষ্ঠানকে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, তখন বলা হবে কি আমাদের স্কুলে একজন জাপানিজ টিচার আছে যিনি শিখায়। তাহলে সেক্ষেত্রে একটা বিশ্বস্ততা অর্জন করে দেন না ডেফিনেটলি, তাইলে অবশ্যই স্কুলের টিচাররা, স্টুডেন্টরা অবশ্যই তাহলে ভালো হবে। ধন্যবাদ মিঠু ভাই। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের রীতা ম্যাডাম আমাদেরকে আরেকটা কমেন্টস করেছেন যে আমাদের দেশে প্রচুর ছেলেরা এখন জাপানি ভাষা শিখছে, কিন্তু ভাষার পাশাপাশি যদি টেকনিক্যাল যে সেক্টরগুলো কাজ করতে পারে সেই সেক্টরগুলোর বিষয়ে তথ্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি দক্ষ করে তোলা যায় তাহলে তাদের আর হতাশ হতে হবে না। হ্যাঁ, সোহেল ভাই যেটা বললেন আর কি, যে আমাদের ডক্টর খান ভাইও যেটা বললেন যে আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানি এই বিষয়টা নিয়ে কাজ করছে। আর এসএসডব্লিউর এই বিষয়টাতে আসতে হলে আপনাকে একটা পরীক্ষা পাস করতে হবে, আপনি যে সেক্টরে কাজ করবেন। তো ওই পরীক্ষাটা যেহেতু এখনো বাংলাদেশে হচ্ছে না, তো ওই পরীক্ষাটা যখন বাংলাদেশে শুরু হবে আমরা আশা করব যে আমাদের যে এম্বাসি আছে এবং যে আমাদের শ্রম মন্ত্রণালয় আছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি দেখে থাকেন আমাদের এই অনুষ্ঠান, আপনারা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা, আমরা এখন প্রতিদিনই খোঁজখবর পাচ্ছি যে অনেকেই জাপানি ভাষা শিখতেছে, জেএলপিটি N5 N4 পাস করতেছে।
কিন্তু জাপানে আসতে পারতেছে না। আর আইএম জাপানের মাধ্যমে প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক একটা লোক আসে, এই 10 জন 15 জন, এর বেশি কখনো আসে না। তো এই ব্যাপারে আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, আমরা আশা করি যে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। সোহেল ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল। আসলে আজকের যত জিজ্ঞাসা সব হচ্ছে আপনার কাছেই মেইনলি। জি জি অবশ্যই। হ্যাঁ, তো আমাদের দেশে এই আইএম জাপানের মাধ্যমে যেই ছেলেমেয়েরা জাপানে আসতেছে, আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে, টেকনিক্যাল ইন্টার্ন ভিসা যারা এসছে, ওদের আসার পরে আইএম জাপান ওদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করে না, বা ওরা যদি কোনো সমস্যায় পড়ে আইএম জাপান ওদেরকে কোনো প্রকার হেল্প করে না। তো এক্ষেত্রে আমরা যারা আহ, ভাষা শিখাচ্ছি, বা আপনারা যারা এই জব সেক্টরের সাথে জড়িত আছেন, এবং যেই কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করবে এখন, ওই কোম্পানিগুলো কি ধরনের দায়িত্ব পালন করতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ মিঠু, আমি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু আগে আলোচনার শুরুতেই বলেছিলাম যে জাপান সরকার যে বিষয়টা সবসময় চিন্তা করে, যে আমি একটা ইলেকট্রনিক্স আইটেম কারো কোনো দোকান থেকে নিলাম, যে এটার আফটার সার্ভিসটা কি হচ্ছে, তাই না? গাড়ি নিলাম বা যাই নিলাম না কেন, সেটার ওয়ারেন্টি কি, গ্যারান্টি কি, বা এটা কি ধরনের সুবিধাগুলো আছে। তো জাপান সরকার বা জাপানিজ কোম্পানিগুলো ওইটা চিন্তা করে যে আমি বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছি, আফটার সার্ভিসটা কি হচ্ছে। তো আমি এখানে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করব না, কারো বিরুদ্ধেও বলবো না, আমি শুধু এটা বলবো, শুধু জাপানের শ্রমিক দিলাম সেটাই আমার দায়িত্ব শেষ না। তাদের কিন্তু শ্রমিকদের খবর নেওয়া, তদারকি করা, তাদের শারীরিক খোঁজ খবর নেওয়া, বিভিন্ন সমস্যা সমাধানের সাপোর্ট দেওয়া, যেটা বিশ্বের অন্যান্য দেশ করে থাকে। তো আমরা যেহেতু আমাদের সংখ্যায় টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি জাপানে অবস্থানরত সংখ্যায় খুবই কম, সেক্ষেত্রে বোধহয় আমরা এই জিনিসটাই জোর দিতে হবে যে আমরা আমাদের প্রতিটা জাপানের প্রতিটা অঞ্চলে, অর্থাৎ যারা এজেন্সির সাথে জড়িত আছে, লোক পাঠাতে চান, যারা নিজের প্রতিষ্ঠানকে এখানে উপস্থাপন করতে চান, তাদের বলতে হবে যে আমাদের জাপানের বিভিন্ন প্রিফেকচারে আমাদের এই যেটাকে মার্কেটিং, সরি, আমাদের ডায়েরিতে কি বলে, দায়িত্বেন মানে হচ্ছে যে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর, জি, ডিস্ট্রিবিউটর বলা যায়, অথবা এই আমাদের ব্রাঞ্চ অফিস আছে, ব্রাঞ্চ অফিস। যে আমাদের আমরা জাপানের প্রতি অঞ্চলে আমাদের ব্রাঞ্চ অফিস আছে, এবং সেখানে এই জাপানিজ যারা শ্রমিক বাংলাদেশে আছে, তারা এই আফটার সার্ভিসের দায়িত্ব নেবে। আমরা যদি আপনি জাপানিজ প্রতিষ্ঠান যদি আমাদের থেকে লোক নেয়, তাহলে আমরা তাদেরকে মাসে একবার গিয়ে তাদের খোঁজ খবর নিব, বা মাসে 2 মাসে বা 3 মাসে একবার গিয়ে খোঁজ খবর নিব। তারা অ্যাক্সিডেন্টে কোনো সমস্যা হলে ফোনে তাদেরকে সাপোর্ট দিব। এই জিনিসটা হচ্ছে মূল বিষয়, যেটা আমরা বোধহয় বাংলাদেশকে ওইভাবেই ওইটা দিয়ে উপস্থাপন করতে পারি না, কারণ জাপানে একটা অফিস মেনটেন করা হচ্ছে অনেক খরচের বিষয়। তো সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হবে যে আমরা অফিস নিব না বাংলাদেশে, এখানে অনেকে বাঙালিরা আছে যারা স্টুডেন্ট ভিসা আছে, চাকরি ভিসা আছে, তাদের সাথে একটা স্বল্প বেতনের একটা চুক্তি করতে পারেন, এবং তাদের অ্যাড্রেসটাকে কাজে লাগিয়ে বলতে পারেন যে আমার জাপানের 7টা প্রিফেকচারে বা অঞ্চলে 7 জন এই সাপোর্টার আছে। এভাবেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা করতে হবে, তাহলে তারা বুঝতে পারবে না ঠিক আছে, আমাদের ছেলেদের যারা বাংলাদেশ থেকে নিলাম তাদের সমস্যা হলে। তো এই আফটার সার্ভিসটা হচ্ছে খুবই একটা মূল্যবান বিষয়। এটা যদি করতে না পারে, তাহলে দেখা যাবে বাংলাদেশ এখানে রিপ্রেজেন্ট করা যাবে না, বাংলাদেশি শ্রমিক তারা কেউ একবার নিলে দ্বিতীয়বার আর নিবে না। আচ্ছা, ধন্যবাদ মিঠু ভাই। আচ্ছা ভাই, আমাদেরকে আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই, জাপানিজ সিকিউরিটি গার্ড পাঠাতে চাই জাপানে, সেক্ষেত্রে কি করা যায়? না ভাই, জাপানিজ কোম্পানিগুলো কিন্তু খুব সিকিউরিটি গার্ডের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে। এখানে বিশ্বস্ততার একটা ব্যাপার স্যাপার আছে, এবং তাদেরকে এই কারিগরি বলেন বা এই তারপর শিক্ষাগত সব দিক থেকে কিন্তু হতে হয়, এই ফিট হতে হয়। এভাবেই কিন্তু সিকিউরিটি গার্ডের চাকরিটা নেওয়া যায়, খুব সহজে নেওয়া যায় না। এটা অনেকটা আপনি কোন সিকিউরিটি গার্ডের কথা বলছেন আমি বুঝতে পারি না, যদি বলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান বলেন রক্ষার কাজে যারা দায়িত্বশীল, তাদের যদি কথা বলেন, তো সেটার জন্য আমার মনে হয় বাংলাদেশিরা এখনো ফিট না, কারণ বিদেশি শ্রমিক আজ পর্যন্ত আমি দেখি নাই এইসব কাজে যারা জড়িত আর কি, সিকিউরিটি গার্ড হিসেবে। কারণ আমাদের অনেক কিছু সিকিউরিটি গার্ড হতে যেসব আমাদের যোগ্যতা লাগবে, ওইগুলো আমার বিদেশি শ্রমিকদের থাকে না অধিকাংশ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া।
আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছেন যে আইএম জাপানে 3 বছরে 2বার পরীক্ষা হয়, এই পরীক্ষা ছাড়াও কি নতুন করে পরীক্ষা দিতে হবে এসএসডব্লিউ তে যাওয়ার জন্য? না আমিন ভাই, আপনি যদি যেটাকে টেকনিক্যাল ইন্টার্নের ভাষায় যেটাকে বলে ইচিগো এবং নিগো এবং সাঙ্গো। ইচিগোটা হচ্ছে প্রথম 1 বছরকে বলে ইচিগো। 1 বছরের মাথায় আপনি যে পরীক্ষা দিয়ে পাশ করছেন, তাহলে আপনি নিগোতে যাবেন। নিগো মানে হচ্ছে মানে সেকেন্ড টার্ম যেটা বলে, তো সেটা হচ্ছে 3 বছর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী 2 বছর। তো এই যে টোটাল 3 বছরের মাথায় একটা পরীক্ষা হয়, যেটাকে জুনজি সাংকিউ বলে। এই পরীক্ষাটা অবশ্যই পাশ করতে হয়। আর অনেকে যদি পাশ না করে, তাহলে তাদের যারা নিজ দেশে ফেরত যেতে চায়, তারা পরীক্ষাটা পাশ না করলে হয়, কিন্তু পরীক্ষাটা দিতে হয় সবাইকে। তো আপনার যদি এই পরীক্ষাটা যদি পাশ করে থাকেন, অর্থাৎ 3 বছরের মাথায় যে পরীক্ষাটা, সেক্ষেত্রে এসএসডব্লিউ তে যেতে হলে আপনাকে আর কোনো পরীক্ষার দরকার হবে না, যেহেতু আপনি 3য় বছরের মাথায় যে পরীক্ষাটা দিয়েছেন সেটাই আনাফ আপনার জন্য এসএসডব্লিউ তে যাওয়ার জন্য। আচ্ছা, আমি একটু এই প্রশ্নের সাথে একটু যোগ করতে চাই যে জি যেহেতু উনি বা যার কথা বলেছেন আর কি, ওনারা টেকনিক্যাল ইন্টার্ন বিষয়ে এসছে, যে কোম্পানিতে এসছে, তো এসএসডব্লিউ ভিসাতে যাওয়ার সময় কি ওনারা ওই কোম্পানি থেকেই এসএসডব্লিউ ভিসাটা চেঞ্জ করতে পারবে নাকি নতুন কোম্পানি খুঁজতে হবে? না, অবশ্যই ওনারা একই জব ক্যাটাগরি যদি হয়, তাহলে ওনারা যে কোনো কোম্পানিতে ওরা জাম্প করতে পারবে। তবে আচ্ছা, আপনি মিটু ভাই, আপনিও ভালো জানেন এসএসডব্লিউ এর জন্য কিন্তু কিছু নিয়ম কানুন আছে, যেটাকে কেউ চাইলে কিন্তু সহজে নিতে পারে না। জি সেক্ষেত্রে দেখা গেল আরেকটা প্রতিষ্ঠান এখানে ইনভলভ করতে হয়, জি যেটা রিসিভিং অর্গানাইজেশনের মতোই আর কি। জি আহ, যেটাকে আপনার বলে শিয়েঙ্কি কান আর কি। জি অথবা ওই প্রতিষ্ঠান যদি বলে যে যে আমার কোনো এই কোনো সুপারভাইজিং কোনো প্রতিষ্ঠান লাগবে না, আমরা নিজেরাই টেকনিক্যাল এসএসডব্লিউ যে ট্রেনিরা থাকবে, তাদেরকে আমরা সবকিছু ডকুমেন্টাল যে বিষয়গুলো সেগুলো আমরা সাপোর্ট দিতে পারবো, টেক কেয়ার করতে পারবো। জি। তো কিছু প্রসিডিওর থাকে এখানে। তবে অধিকাংশ কোম্পানি কিন্তু এসএসডব্লিউ নিতে আগ্রহী। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যে প্রতিষ্ঠানে আছেন সে প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানেও কিন্তু আপনারা এসএসডব্লিউ তে জাম্প করতে পারবেন। তবে জব ক্যাটাগরি কিন্তু একই হতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই আফসার উদ্দিন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে জব ভিসার জন্য সর্বোত্তম পন্থা কি আর কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি সংক্ষেপে বলবো, এটা মিটু ভাই বলবে, টুটু ভাই বলবে। জব ভিসার জন্য সর্বোত্তম পন্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাষা শিক্ষা, ভাষা শিক্ষা, ভাষা শিক্ষা। জাপানিজ ভাষা শিখুন। আর আপনার যে শিক্ষাগত যোগ্যতা, সেটার আলোকে আপনি চেষ্টা করুন কোন ভিসায় আপনি সেটাতে যেতে পারবেন। কারণ ভিসা নির্ধারণের আগে আপনার যোগ্যতা, ভাষাগত দক্ষতা এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই দুটাই যেহেতু মূল বিষয়, এই দুটার উপর ভিত্তি করে আপনাকে এগোতে হবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, টুটুল ভাইরাও বলেন যদি একমত হন টুটুল ভাই কিছু বলবেন সর্বোত্তম পন্থা এটা বিষয়ে? এটা একমত না হওয়ার কোনো সুযোগই নেই। এটা আরো কথা হচ্ছে যে আপনার জাপানে যারাই আসতে চান, ভাষা শেখো। ভাষা শেখার এখানে অন্য কোনো বিকল্প এবং অন্য কোনো শর্টকাট ওয়েও নাই। আর একটা জিনিস আমি বারবার বলবো যে আপনি যেভাবেই সিলেকশনটা পান, আপনার শেষ পর্যন্ত কিন্তু একটা ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হতে হবে। এবং সেই ইন্টারভিউটা ডেফিনেটলি যে কোম্পানিতে আপনি চাকরি করবেন তারাই নিবে, বা তাদের রিক্রুটেড কোনো জাপানিজ কোম্পানি নিবে। এখন বাংলাদেশে যদি কেউ আপনাকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে আপনি সেই সাথে কোনো কাজ হবে না। আপনার ভাষা শিক্ষাই শুধু আপনাকে সাহায্য করতে পারে। আপনি ইন্টারভিউতে পারলেন না, আপনি বাংলাদেশে খুব, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, যে আমাকে কোনোভাবে পাঠায় দেন, ঠিক আছে, সেটা তারা পারবে না। ঠিক আছে, আপনার ভাষা শিক্ষাই আপনাকে জাপানের ভিসা দেবে শুধুমাত্র। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমাদেরকে সাইদুর রহমান ভাই যিনি বলেছিলেন সিকিউরিটি গার্ডের বিষয়ে, উনি বলেছেন যে আর্মি রিটায়ার্ড সিকিউরিটি গার্ডকে নিয়ে যায়, তারা তো ইউএন মিশনে কাজ করে আসছে। ওইটার বিষয়ে আসলে আমি কিছু জানি না, কি সোহেল ভাই কিছু জানলে বলতে পারেন। না, আমিও আসলে বিশদ জানি না। বিষয়ে আমার মনে হয় ওনাকে ভুল তথ্য দিয়ে এখানে কোন রকম ভুল তথ্য দেওয়া উচিত হবে না। তবে আমার আমার জ্ঞান যেটা বলে বা কর্মঅভিজ্ঞতা যেটা বলে, যেহেতু এইসব সেক্টরে হচ্ছে খুবই হাইলি কম্পিটিশন, অনেক প্রশিক্ষণের দরকার হয়, ভাষাগত দক্ষতারও দরকার হয়। তো কোনো আর্মি পার্সন যদি, আর জাপানে
এটা হচ্ছে রক্ষা, দেশ রক্ষা না হলেও বা কোনো একটা প্রতিষ্ঠান বা সিকিউরিটি, সেক্ষেত্রে বাইরের শ্রমিকরা কি তারা এটাতে অ্যালাউ করছে কিনা। যদিও 14 বছরের জাপানের জীবনে আমি আজ পর্যন্ত কোনো ধরনের বিদেশিকে দেখি নাই এ ধরনের কাজে, তাদের দেশ রক্ষা বলেন বা প্রতিষ্ঠান রক্ষা সিকিউরিটির কাজে কখনো দেখি নাই। তো আমার মনে হয় এটা কি অনেকটা কঠিন হতে পারে, এটাই আমার ধারণা, এটা আমার জ্ঞান না, আমার ধারণা যেটা বলে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমি মনে হয় এখানে একটু অ্যাড করতে পারবো যে আমার মনে হয় যে একটা মিসকনসেপ্ট কাজ করতেছে, যেটা আজকে সোলভের অনেক কথায় পুরোপুরি চলে যাবে। যে যেমন ধরেন এই যে সিকিউরিটি গার্ড, তো বাংলাদেশের এত ভাবে যে আমরা ভালো সিকিউরিটি মেনটেন করতে পারি, আমরা দক্ষ, এই কারণে আমরা যাবো। সোলভে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে এখানে সিকিউরিটি গার্ডটা এত স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে এখানে এখন পর্যন্ত কোনো বিদেশি সুযোগ পায়নি। সম্ভবত সিকিউরিটি গার্ডের ক্যাটাগরিটা ওখানে ইনক্লুডেড না। না, ওটা সিকিউরিটি গার্ড তো টেকনিক্যাল ইন্টার্ন এসএসডব্লিউ জব ক্যাটাগরির মধ্যে প্রশ্ন ওঠে না, এটা তালিকায় নাই। হ্যাঁ হ্যাঁ, এর বাইরে কোনো হয়তো ডিরেক্টলি রিক্রুট করা, হয়তো উনি ওইটাই বলতে চাচ্ছেন যে বাইরে কোনো সিকিউরিটি কোম্পানি বাংলাদেশ থেকে নিবে কিনা আর কি, হয়তো উনি সেটাই জানতে চেয়েছেন। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা আর আমাদের মাঝে আর দুটা প্রশ্ন আছে, দুটা প্রশ্ন একটু সংক্ষেপে একটু উত্তর দেব। যে রুহুল আমিন আগে যিনি প্রশ্ন করেছিলেন, যে উনি জিজ্ঞেস করছেন যে ওই সময় ভাষার জন্য কি ফেস করতে হবে। ভাষার জন্য N4 মনে হয় পাস করা লাগে, কিন্তু টেকনিক্যাল ইন্টার্ন থেকে SSW তে যাওয়ার জন্য কি ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা লাগে? হ্যাঁ, বুঝি নাই আমি ওনার প্রশ্নটা। উনি প্রশ্ন করেছেন যে উনি তো এখন আছেন হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ভিসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি 3 বছর পরে যখন উনি যে 3 বছরে যে 3টা পরীক্ষা হয়, ওই 3টা পরীক্ষা পাশ করার পরে উনি যখন SSW ভিসাতে ওনার ভিসাটা চেঞ্জ করতে যাবেন, ওই সময় কি জেএলপিটির কোনো বিষয় আসে কিনা? হ্যাঁ সেক্ষেত্রে N4 এর বিষয়টা অবশ্যই আসবে। তো উনি যদি এখানে 3 বছর থাকে, তাহলে আমি ওনাকে সাজেস্ট হবে আপনি N4টা কমপ্লিট করুন। তো সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে আর কি, কোম্পানি আপনাকে সিলেক্ট করবে ইজিলি। যদি দেখা যায় কি অনেকে বলছে যে করোনার কারণে আমরা এই জেএলপিটির N4টা দিতে পারি নাই বা আমরা পাশ করি নাই, সেক্ষেত্রে জাপানিজ সরকার হয়তো জাপানিজ কোম্পানি হয়তো আপনাকে সুযোগটা দিবে, কিন্তু আপনাকে কোনো একটা সময়ে যখন পরীক্ষা চালু হবে তখন N4টা কমপ্লিট করে নিতে হবে। আচ্ছা, আর নতুন যেটা দেখতেছি যে জেএলপিটির আদলে জাপানে আরেকটা পরীক্ষা হয় জেপিটি নামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বিজনেস জাপানিজেরও একটা পরীক্ষা হয়। আসলে এটা সমমানের বিভিন্ন পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলো যে কোনো একটা পাশ করলে হবে। এগুলাতে দিলে হবে, যে কোনো একটা বিষয় পাশ করলে হবে। আচ্ছা, আমাদের সর্বশেষ যিনি একটা প্রশ্ন করেছেন যে ভাই টেকনিক্যাল ট্রেনিং এর কেয়ার গিভার বিষয় নিয়ে কিছু বলেন, এই কাজ কেমন এবং স্যালারি কেমন হবে, এটা নিয়ে যদি সংক্ষেপে কিছু বলেন ভাই। আপনার অভিজ্ঞতা কি বলে মিঠু ভাই? কেয়ার গিভার সেক্টরে আসলে আমার কাজ করার যদি অভিজ্ঞতা নাই। আমাদের টুটুল ভাইয়ের আছে। হ্যাঁ, টুটুল ভাই যদি কিছু বলেন। জি ভাই, আমি বলতে পারবো যে এখানে কিন্তু মানে একটা মিসকনসেপ্ট আছে যে আপনি কিন্তু এখানে বাংলাদেশ থেকে কেয়ার গিভার হিসাবে আসতেছে না, আসতেছে কেয়ার গিভার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কেয়ার গিভারটা এখানে খুবই স্পেসিফিক একটা জব, এবং সেটার জন্য এখানে স্টাডি করতে হয়, ওদের লাইসেন্স তুলতে হয়। তো বেসিক্যালি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যে কেয়ার গিভার থাকবে তাকে আপনি হেল্পার, মানে অ্যাসিস্ট্যান্ট টু এ কেয়ার গিভার, দ্যাট ইজ ইউর জব। তো আমি নিজে ইন্টারেস্ট থাকার কারণে আমি কিছু কেয়ার গিভারের কাজও দেখছি। কাজটার বেসিক হচ্ছে যে ওখানে বৃদ্ধরা থাকে, বৃদ্ধদের সেবা শুশ্রূষা। ওই বৃদ্ধদের প্রধান একটা থাকে, যারা মুভ করতে পারে না, ম্যাক্সিমাম যারা মুভ করতে পারে তারাও অলমোস্ট মুভ করতে পারে না। তো তাদের গোসল করাতে হয়, অথবা তাদের টয়লেট বা তাদের এই এই জিনিসগুলো খাওয়া দিতে হয়, তাদের টেক কেয়ার করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদের হাসি খুশি রাখতে হয়। তো জিনিসটা অনেকটা আপনার অসুস্থ বাবা মাকে যদি আপনি টেক কেয়ার করেন, ঠিক এরকমই কেয়ার গিভার একটা মজার ব্যাপার আছে। কেয়ার গিভারটা কিন্তু জাপানিজটা জব হিসাবে নেয় না, এটাকে ওরা বলে যে তুমি যদি তোমার হৃদয় থেকে কাজটা করতে না পারো, তাহলে এই জবটা তুমি পারবো না। তোমার যদি তোমার বাবা বা বৃদ্ধকে সেবা করার ব্যাপারটা তোমার মনের ভিতরে না থাকে, তাহলে এই জবটা তোমার না। ঠিক আছে, আমার মনে হয় না এটা ইটস টু মাচ হার্ড জব। ডেফিনেটলি এটা বাংলাদেশিরা অনেক ভালো করবে বলে মনে করি, বিকজ আমরা ভেরি ক্লোজ টু আওয়ার ফ্যামিলি।
আর স্যালারি স্ট্রাকচারটা এটা কোম্পানি ওয়াইজ ভেরি করে, অ্যারাউন্ড 20 to 18 মান্থ, মানে হচ্ছে 1,80,000 থেকে 20,000, 2 লাখ বা 2,21-22,000 ইয়েনের মতো পার মান্থ আমার মনে হয়। এটাই সম্ভবত স্ট্যান্ডার্ড এই ক্ষেত্রে। আচ্ছা, স্যালারি বিষয়টা ভাই যেটা বললেন আর কি, আমি এর সাথে একটু অ্যাড করতে চাই। আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আমাদেরকে এই মানে বাংলাদেশে যারা আছে ওনাদেরকে বিভিন্নভাবে বলেন যে স্যালারির বিষয়টা যেটা বলেন যে 1,80,000 ইয়েন বা 2 লাখ ইয়েন যেটা বলেন, তো ওইটা হচ্ছে আপনার জাপানিজ কোম্পানির বেসিক স্যালারি, এবং এর এর থেকে আমাদের এখানে আসলে আমরা জানি যে আমাদের পেনশন দিতে হয়, পেনশন দিতে হয়, এবং মেডিকেল মেডিকেলের জন্য আমরা যেটা হোকেন বলি আর কি, আমাদের হোকেনের টাকা টুকা কাটে, আরো কিছু আছে, ট্যাক্স আছে। তো সবকিছু বাদ দিয়ে আমাদের প্রায় 1,20,000 থেকে 1,50,000-এর মতো, 1,20,000 থেকে 1,50,000 ইয়েনের মতো মনে হয় আমাদের হাতে থাকে আর কি। এটা আসলে কোম্পানি ভেদে ভেরি করে। না, আমি একটু করবো, আমি জি। এটা এই দুই ধরনের জিনিস শুনছিলাম, তো আমার মনে হয় একটু বেশি থাকে, বিকজ ওরা বোনাস দেয়, ঠিক আছে, ইয়ারলি বোনাসটা সাধারণত যারা ইতে বোনাসটা থাকে, আর ওদের কিছু জব ইনসেন্টিভ থাকে, ওদের ওভার টাইম থাকে, আমার মনে হয় আরেকটু বেশি থাকে, কাটাকাটির পরেও 15-16 মানে থাকে আর কি। আমি মানে একেবারে সাইতে হইলেও এটা থাকে আর কি, দেখছি, আমি কিছুটা করছি আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে টেকনিক্যাল ইন্টারে 3 বছর শেষ করার পর যদি কেউ চায় পড়াশোনা করতে, তাহলে স্টুডেন্ট ভিসাতে সুযোগ পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনাকে ওনাকে একবার দেশে অবশ্যই ব্যাক করতে হবে। 3 বছর শেষ হলে বাধ্যতামূলক একবার দেশে, যদি উনি এসএসডব্লিউ তে জাম্প করতে না চায়, তাহলে উনি একবার দেশে ব্যাক করে সেখান থেকে উনি স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে পারবে। জাপান থাকাকালীন সময়ে উনি কিন্তু টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং থেকে জাম্প করে স্টুডেন্ট ভিসায় দিতে পারবে না। আচ্ছা সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। টুটুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনার যেই আমাদের শিরোনাম যেটা নির্ধারণ করা ছিল যে জাপানি ভাষা কেন শিখবেন, তো আপনারা আজকে আমাদের আমি জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। আপনার আমাদের যে মূল থিমটা ছিল জাপানিজ ভাষা কেন শিখবেন, সেটার জন্য দু একটা কথা না বললেন নয়। জি সেটা ভাই, কি এখন বলবো না আপনার উপস্থাপনা শেষে বলবো? আপনি চাইলে বলতে পারেন এখনই, বলেন, আচ্ছা, তারপর আমি শেষ করি। আমি একটা সংক্ষেপে একটা উদাহরণ দিই, যদিও যারা আমার ভিডিওটা আগে দেখেছেন তাদের জন্য এটা পুরাতন একটা উদাহরণ। সেটা হচ্ছে আমার হাতে এই কলমটা আছে, তো এটা আমার নতুন কলম, এটা আমি নিজে বানিয়েছি, আমার আমার কোম্পানিতে বানিয়েছি। এই কলমটা আমি সেল করতে চাই। তো আমি বিভিন্ন দোকানে গেলাম, বইয়ের দোকানে, যারা কলম বিক্রি করে, এইসব দোকানে গিয়ে তাদেরকে বললাম, ভাই আমার কলমটা নেন, এটা নতুন বানিয়েছি, এটা ভালো কলমটা, অনেকক্ষণ ইয়া করা যায়। তখন সে প্রশ্ন বললো, আমার দোকানে তো অনেকগুলো কলম আছে, তোমার কলমটার বৈশিষ্ট্যটা কি? আমি বললাম, আমার কলমটা ভাই এই দীর্ঘক্ষণ লেখা যায়, খুব সুন্দর লেখা যায়। তো উনি আমাকে প্রশ্ন করতে চান, তারপর জিজ্ঞেস করলো যে আমার এই কোয়ালিটিটা কি। তো জাপানের শ্রমবাজারটা হচ্ছে এরকম যে আমরা যদি এই বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করতে চাই, বাংলাদেশি শ্রমিক যদি জাপানের শ্রমবাজারে যদি আমরা পাঠাতে চাই, তাহলে জাপান সরকার বা জাপানিজ কোম্পানি আমাদেরকে ওইভাবে প্রশ্ন করবে যে তোমাদের বাংলাদেশের কেনই বা বাংলাদেশের বৈশিষ্ট্যটা কি, তোমাদের কি আছে যে আমরা তোমাদের থেকে লোক নিব। এই প্রশ্নটা আমাদেরকে করে বা করা হবে প্রতি মুহূর্তে। তো এখন যদি বলি যে আমরা বাংলাদেশিরা জনসংখ্যায় বেশি, আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রমী, আমরা মেধাবী, তো অনেক কিছুই আমরা এখানে বিশ্লেষণ করতে পারবো যে বাংলাদেশকে তুলে ধরতে গেলে। কিন্তু সবার উপরে যে বিষয়টা এখানে জাপানিজরা জানতে চাইবে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা আমাদের জাপানিজ ভাষার দক্ষতা কতটুকু। এটা যদি আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বা আমাদের মার্কেটিং স্কিলের মধ্যে আমাদের ছেলেদের ভাষাগত দক্ষতা যদি আমরা অন্য 10টা কলমের চাইতে যদি বেশি, বা অন্য 10টা দেশের ছেলে মেয়েদের চাইতে আমাদের ছেলেদের ভাষাগত দক্ষতাটা বেশি, সেটা যদি আমরা যেদিন বলতে পারবো না, ততদিন পর্যন্ত ওরা বাংলাদেশি বা আমার কলমটা কখনো নিবে না। বাংলাদেশি কলম তারা, বাংলাদেশি ছেলে মেয়ে কখনো নিবে না। আমাদের একটাই করণীয়, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ভাষাগতভাবে
দক্ষ করা, শুধু এনফোর করলে হবে না। সুযোগটা দিবে, কারণ অন্যান্য দেশ কিন্তু আমাদের চাইতে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু অনেক এগিয়ে। তারা হাজার রকম কিন্তু এখানে উদাহরণ অ্যাড করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট করার সময়, কিন্তু আমরা কিন্তু তাদের চাইতে কম না। কিন্তু একটা বিষয় যেটা আমরা সবসময় পিছিয়ে থাকি, যে ভাষাগত দক্ষতার দিক থেকে আমাদের যারা ভাষা শিকার পিছনে যারা জড়িত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ওইভাবেই ছেলেদেরকে ভাষার কারিকুলাম মেনটেন করুন, যাহাতে আমাদের ছেলে মেয়েরা শুধু সার্টিফিকেট পাওয়া বা পরীক্ষায় পাস না, তারা ভালো কথা বলতে পারে। এবং পারলে আপনারা দক্ষ টিচার নিয়োগ দিন, এবং যদি সম্ভব হয় আপনারা এখানে জাপানের বিভিন্ন যেগুলো এনজিও সংস্থাগুলো আছে, জায়গার যে এনজিও সংস্থাগুলো আছে সেগুলোতে আপনারা যোগাযোগ করুন, সেখানে অনুরোধ করুন যারা জাপানের বিভিন্ন জাপানিজরা আছে যারা বয়স হয়ে গেছে, তারা চায় তাদের বাকি সময়গুলা বিভিন্ন দেশে গিয়ে সময় কাটাতে, বিভিন্ন যেমন বাংলাদেশের মতো দেশ অন্যান্য দেশগুলাতে গিয়ে তারা বাকি সময়টা কাটাতে চায়। তাদের দৃষ্টি আকর্ষণ করুন যে আপনারা আমাদের দেশে আসুন, এখানে আমরা আপনাদেরকে জাপানের স্কেলে বেতন দিতে পারবো না, তবে এখানে আপনাদেরকে পুষিয়ে দেওয়ার মতো বা আপনাদেরকে ন্যূনতম বেতন বা আপনাদেরকে ঘর ভাড়া বা ওই জন্য সাপোর্টটা দিব, আপনারা আসুন এখানে আমাদের ছেলেদেরকে ভাষা শিখান, আপনাদের কালচার গুলা শিখান। তো আমরা শুধু ভাষা শিখলে হবে না, ভাষার পাশাপাশি জাপানিজ কালচার গুলো আমাদেরকে শিখাতে হবে, কারিগরি প্রশিক্ষণ দিতে হবে, জাপানিজ ম্যানার গুলো শিখাতে হবে। আমার মনে হয় যারা এখন রিক্রুটিং এজেন্সি গুলো আছে তারা কিন্তু প্রথমে আপনাদের যেটাকে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে ওইভাবেই আপনারা প্রতিষ্ঠানগুলো শুধু ভাষা শিখালে হবে না, আপনাদের সিঁড়ি থেকে শুরু করে এন্ট্রান্সের যে গেটটা সেটা থেকে কিন্তু বুঝতে হবে যে এখানে আমরা আসলেই কিন্তু দক্ষ ভাবে ভাষা শেখানো হয়। রাস্তার আশেপাশে আপনাদের সিঁড়িগুলাতে জাপানিজ ভাষায় বিভিন্ন কিছু লেখা থাকতে হবে, নিয়ম কানুন গুলা যেমন আমি বিভিন্ন দেশে দেখেছি, সিঁড়িতে উঠতে গেলে বাম পাশ দিয়ে উঠলাম ডান পাশ দিয়ে নামলাম, ওইগুলা রুলস ওখানে লেখা আছে। ওদের স্কুলগুলাতে দেওয়ালে দেওয়ালে কিন্তু জাপানিজের বিভিন্ন নিয়ম কানুন বা ম্যানার গুলা লেখা আছে। এগুলো আপনারা স্টাডি করুন, যারা জানেন না ওইভাবেই কিন্তু উপস্থাপন করতে হবে যে আমরা অন্য দেশের তুলনায় পিছিয়ে না, আমার কলমটা অন্য 10টা কলমের চাইতে পিছিয়ে নেই, আমার বরঞ্চ আমার কলমটা অন্য 10টা কলমের চাইতে ভালো, আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা অন্য 10টা ছেলে মেয়েদের চাইতে আমরা ভালো। ওইভাবে যদি আমরা লজিক্যালি বাংলাদেশকে তুলে ধরতে না পারি তাহলে শুধু আমরা ওইভাবে পিছিয়ে পড়তে থাকবো, কখনো সামনে আগাতে পারবো না। ধন্যবাদ মিঠু ভাই। আচ্ছা ভাইয়া, আমাদের আরেকজন আপু আমাদেরকে প্রশ্ন করেছেন যে কেয়ার গিভার হিসেবে গেলে ফিমেল নেওয়া যাবে কতদিন পরে? আসলে এটা তো আমি যতটুকু জানি যে পরীক্ষাটা বাংলাদেশে যদি চালু হয় আর কি। এখন ওনার সহজ উত্তর হলো আর কি, আপনি যদি টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি হিসেবে আসেন তাহলে আপনি ফ্যামিলি আনতে পারবেন না এখানে। আপনি টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি হিসেবে 2 বছর বা 5 বছর থাকুন, আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন না। যদি আপনি SSW ক্যাটাগরিতে আসুন বা আসেন তাহলে একটু আগে মিঠু ভাই বলেছেন যে প্রথম যে এই লেভেলটা সেটা হচ্ছে প্রথম 5 বছর। এই 5 বছর যদি আপনি SSW ট্রেনি হিসেবে এখানে কাজ করেন এবং প্রথম লেভেলটা ক্রস করে যদি দ্বিতীয় লেভেলে যেতে পান অর্থাৎ 5 বছর পরবর্তী সময়তে যেতে পান তাহলে আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারবেন। আচ্ছা সোহেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের সময়টা একটু বেশি হয়ে গেছে, তো যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল ভাইকে অনেক ধন্যবাদ। সোহেল ভাইকে বলবো যে আপনি যদি পরবর্তীতে আরো দু একটা অনুষ্ঠান আমাদের সাথে মানে একটু সময় দেন আর কি, তো আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য অনেকটা ভালো হবে। স্যার আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। তো আজকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানের আমাদের যে বিষয় ছিল জাপানি ভাষা কেন শিখবেন, আজকে আমাদের যে দুজন গেস্ট ছিলেন, তো ওনাদের আলোচনার মধ্যে থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জাপানে আসার জন্য এবং জাপানে কাজ করার জন্য জাপানি ভাষা শেখার কোনো বিকল্প নেই। তাই আপনারা যারা এখন ভাষা শিখতেছেন বা ভাষা শিখবেন ভাবছেন,
আপনাদেরকে আমরা বলতে পারি যে আপনারা অনতিবিলম্বে জাপানি ভাষা শেখা শুরু করেন, এবং যে যত ভালো ভাষা শিখতে পারবেন তার জাপানের ফিউচারটা অত বেশি উজ্জ্বল হবে। তো সবশেষে যদি দুই এক লাইনে যদি কিছু বলতে চান আর কি, আমরা এটা বলার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করব। আমি বলতে চাই সবাইকে ধন্যবাদ। আর ডেফিনেটলি সোহেল ভাই, আপনি মানে শেয়ার লটস অফ ইনফরমেশন হিয়ার। আমরা ডেফিনেটলি মোর স্পেসিফিক আরো কিছু ব্যাপার নিয়ে আপনার সাথে বসবো। যারা দেখছেন তারা সবাই সবসময় মিরাই বাংলাদেশের সাথে থাকুন। আমরা চেষ্টা করবো আমরা আরো অর্গানাইজলি আরো সুন্দর টপিকস নিয়ে প্রোগ্রামটা আপনাদের সামনে হাজির করতে, এবং আমরা চাবো যে যারা ভিউয়ার্স আছেন আপনারা যদি স্পেসিফিক কোনো ব্যাপারগুলো জানতে চান আপনারা আগে থেকেই আমাদের প্রশ্ন ড্রপ করতে পারেন। আমরা আপনাদের চাহিদা মোতাবেক লোককে আপনাদের সামনে হাজির করবো। ধন্যবাদ সবাইকে। সোহেল ভাই অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক শিখলাম। না না, টুটুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, মিঠু ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা ফ্লোর দেওয়ার জন্য। আমি আসলে কথা বলতে চাইলে বলতে গেলে আর কি গুছিয়ে বলতে পারি না, অনেক মানে অপ্রয়োজনীয় কথাও বলে ফেলি। তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করবো গুছিয়ে কথা বলার জন্য, গুছিয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভাইয়া, আপনি আসলে আজকে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা আমাদেরকে অনেক কাজে আসবে বলে মনে করি। আর আমাদের এই লাইভ সম্পর্কে বা আপনাদের যদি জাপানে কাজ করা বা জাপানি ভাষা শিক্ষা সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, আপনারা যদি চান আমাদের সাথে সরাসরি লাইভে জয়েন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে লাইভ শুরু হওয়ার কিছুক্ষণ আগে যদি আমাদের পেজের মাধ্যমে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে লাইভে জয়েন করার জন্য যা যা লাগবে ওগুলো বলে দিব। তো আজকে এতক্ষণ অনেক কষ্ট করে আমাদের আলোচনা শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সোহেল ভাইকে অনেক ধন্যবাদ, ডক্টর খান ভাইকে অনেক ধন্যবাদ। এই বলে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।